দেখতে পাচ্ছি আমরা আজকে সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আসেন, সমাস বিষয়টা কি? সমাস হচ্ছে একটা পদ, আরেকটা পদ, আরো একটা পদ, এরকম একের অধিক পদ যখন মিলিত হয়ে একটা পদে রূপান্তরিত হয় তাকে আমরা সমাস বলি। একটা, দুইটা, তিনটা, সেটা চারটাও হইতে পারে। এরকম দুইটা, তিনটা, চারটা পদ যখন একসঙ্গে মিলিত হয়ে একটা পদ গঠন করে, কয়টা পদ গঠন করবে? একটা পদ গঠন করবে। এরকম যখন একটা পদ গঠন করে তখন তাকে আমরা সমাস বলি। কিভাবে সমাস বলি এটা লক্ষ্য করেন। আমি যদি বলি মা ও বাবা, এই মা একটা পদ, বাবা একটা পদ, ও একটা পদ, একটা, দুইটা, তিনটা, এই তিনটা পদ একসঙ্গে হয়ে গঠিত হয়ে যায় মা বাবা। এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে একের অধিক পদ এর সমন্বয়ে যখন একটা মাত্র পদ গঠিত হয় সেটাকে আমরা সমাস বলবো। একের অধিক পদের সমন্বয়ে যখন শুধুমাত্র একটা পদ গঠিত হয় সেটাকে আমরা সমাস বলবো। কি বলবো? সেটাকে আমরা সমাস বলবো। একের অধিক পদ গঠিত হয়ে যখন একের অধিক পদ একসঙ্গে হয়ে যখন একটা মাত্র পদ গঠিত হয় তাকে আমরা সমাস বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সমাসের সংজ্ঞা। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট, তার মানে আগেরটার অর্থ আছে, পরেরটার অর্থ আছে। বলছে পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেকটারই অর্থ আছে। দুই বা ততোধিক পদের, কয়টা পদ? দুই বা ততোধিক, একটা, দুইটা বা তার বেশি, এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এতক্ষণ আমি যে কথাটা বলতে লাগছিলাম, দুই বা তার বেশি বা দুই বা তার অধিক পদ যখন একটা পদে পরিণত হয় সেটাকে আমরা সমাস বলি। একটা পদের মধ্যে চলে আসে। হ্যাঁ, আচ্ছা। সমাস এর উদ্দেশ্য, সমাস বাক্যকে সংক্ষেপণ করে নতুন শব্দ গঠন করে। বিশেষ করে এনটিআরসি বা প্রাইমারি পরীক্ষার জন্য এই লেখাগুলো বা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এনটিআরসিএ, এনটিআরসি পরীক্ষার জন্য এই ছোট ছোট কথাগুলো। সমাসের উদ্দেশ্য কি? বাক্যকে সংক্ষেপণ করে নতুন শব্দ গঠন করে। বাক্যকে সংক্ষেপণ করে নতুন শব্দ গঠন করে। এটা একটা স্ক্রিনশট তুলতে পারেন। সমাসের উদ্দেশ্য কি? এনটিআরসি তে প্রশ্ন হইতে পারে, প্রাইমারিতে প্রশ্ন হইতে পারে। সমাসের উদ্দেশ্য কি? সমাসের উদ্দেশ্য হচ্ছে বাক্যকে সংক্ষেপণ করা, নতুন শব্দ গঠন করা। হ্যাঁ, এবার আসেন, সমাস চিনতে হলে আমাকে কয়েকটা বিষয় শিখতে হবে। প্রথমত হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কি? সমাসবদ্ধ পদটিকে সমস্ত পদ বলে। অর্থাৎ সমাস নিষ্পন্ন করার পরে, সমাস নিষ্পন্ন করার পরে যে পদটা পাই সেটাকে আমরা সমস্ত পদ বলি। তার মানে ভাগশেষের মতো। কোন পদ বলবো? সমসমান পদ বল। ঠিক আছে? বেশ বাক্য বিষয়টা কি? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায়, সম্পূর্ণ যে বাক্যটা, সেটাকে আমরা বেশ বাক্য বলি। এইবার আমরা কথা বলবো পূর্বপদ ও পরপদ নিয়ে। অর্থাৎ আমি যদি একটা সমাস এখানে লিখি, ধরেন আমি লিখলাম সিংহাসন, সিংহাসন বা সিংহ চিহ্নিত আসন বা সিংহ চিহ্নিত আসন। লক্ষ্য করেন, এই যে আগের যে পদ সেটাকে আমরা পূর্বপদ বলি, পরের যে পদ সেটাকে পরপদ বলি, মাঝখানে যে অংশটা যুক্ত করি সমস্তটা মিলে আমরা বলি বেশ বাক্য, পুরোটা মিলে আমরা বলি বেশ বাক্য। কি বলি আমরা? বেশ বাক্য। এটাকে দিয়ে যখন সমাস নির্ণয় করে তখন হয় সিংহাসন। সিংহাসন, এই সিংহাসন হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ সমাস নির্ণয় করার পরে যে পদটা পায় সেটাকে আমরা সমস্ত পদ বলি। সমাস নির্ণয় করার পরে যে পদটা আমরা পেয়ে থাকি সেটাকে সমস্ত পদ বলি। হ্যাঁ, আচ্ছা। এখন আসেন, এখানে যে আমরা সমাস নির্ণয় করলাম, সিংহ একটা পদ, আসন একটা পদ, এই দুইটা পদ হচ্ছে আমার বেসিক পদ। এই দুইটা পদকে আমরা সমসমান পদ বলি। এই দুইটা পদকে আমরা কি বলি? সমসমান পদ বলি। তাহলে সমাসে আমরা কয়টা জিনিস পাইলাম? পাঁচটা জিনিস পাইলাম। পূর্বপদ পাইলাম, পরপদ পাইলাম, বেশ বাক্য পাইলাম। পূর্বপদ, পরপদ, বেশ বাক্য, তিনটা গেছে না? আচ্ছা, একটা পাচ্ছি সমসমান পদ, একটা পাচ্ছি সমস্ত পদ। এই পাঁচটা পদকে দিয়ে আমরা সমাস নির্ণয় করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আসেন এবার সমাসের প্রকারভেদ। বাংলা ভাষায় মোট সমাস 6 প্রকার। বাংলা ভাষায় মোট সমাস 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 1 দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয় সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 বহুব্রীহি সমাস, 5 দ্বিগু সমাস এবং 6 নম্বর অব্যয়ভাব সমাস। একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসেন দ্বন্দ্ব সমাস। প্রথমে আসেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কখন হয়? মনে রাখবেন সংক্ষেপে, ও এবং আর এছাড়া হাইফেন,
এই চারটা জিনিস যদি কোনো শব্দের মধ্যে থাকে সেটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস। ও এবং আর হাইফেন, ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস হবে। কখন দ্বন্দ্ব সমাস হবে? ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেই সমাসটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস হবে। কিভাবে দ্বন্দ্ব সমাস হবে? যেমন দেখেন, আমি যদি বলি মা বাবা, এখানে দেখেন একটা হাইফেন পাইছেন না, তার মানে এটা দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি মা ও বাবা, এখন দেখেন একটা ও পাইছেন না, এটা দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি মাথা আর মুন্ডু, মাথা আর মুন্ডু, এখানে দেখেন তো একটা আর পাইছেন না, এটা দ্বন্দ্ব সমাস। কিভাবে চিনলাম? ও এবং আর, এই চারটা জিনিস, ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেই সমাসটা চোখ বন্ধ করে আজীবন দ্বন্দ্ব সমাস হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন তাহলে দ্বন্দ্ব সমাসের কয়েকটা প্রকারভেদ হয়। কি প্রকারভেদ হয়? যদি দুইটার মধ্যে মিল বোঝায় মিলনার্থক দ্বন্দ্ব, যদি দুইটার মধ্যে মারামারি ডিসম ডিসম বোঝায় শত্রুতা বোঝায় তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব, যদি দুইটা সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন হয় তাহলে সমার্থক দ্বন্দ্ব, যদি দুইটা বিপরীতার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন হয় সেটাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে আমরা। এরকম শব্দগুলো কি বেসিসে তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখছে সেই প্রেক্ষিতে আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ করি। ক্লিয়ার? আচ্ছা, আসেন এবার আমি বলি মাসি পিসি, মাসি আর পিসির মধ্যে একটা মিল আছে, দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, মিলের সম্পর্ক আছে, সেজন্য এটা মিলনার্থক দ্বন্দ্ব। আমি বললাম মা বাবা, বাবা আর মায়ের মধ্যে একটা মিল আছে, সেজন্য এটা মিলনার্থক দ্বন্দ্ব। কারণ যদি দুইটার মধ্যে মিল বোঝাতে হবে মিলনার্থক দ্বন্দ্ব, যদি দুইটার মধ্যে মিল বোঝাতে হবে মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব হবে? মিলনার্থক দ্বন্দ্ব। যদি দুইটার মধ্যে মিল বোঝায় তাহলে কি দ্বন্দ্ব হবে? মিলনার্থক দ্বন্দ্ব। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীত মানে কি? একটার সঙ্গে আরেকটার উল্টা সম্পর্ক হবে। আমি যদি বলি আয়, আয় মানে পজিটিভ, আয় মানে আমার পকেটে টাকা আসলো। আমি যদি বলি ব্যয়, ব্যয় মানে নেগেটিভ, আমার পকেট থেকে টাকা চলে গেলো। তার মানে আয়ের সঙ্গে ব্যয়ের সম্পর্ক বিপরীত। আমি যদি বলি ছোট, ছোট মানে ছোট, আমি যদি বলি বড়, তার মানে এটা অনেক বড়। তাহলে ছোট এর সঙ্গে বড় এর সম্পর্ক বিপরীত। সেহেতু যেহেতু দুইটা বিপরীত শব্দের মধ্যে সমাস নিষ্পন্ন হয় সেহেতু এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরে দেখেন বিরোধার্থক। আমরা বলছি যদি শত্রুতা বোঝায় তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস হয়। যেমন দেখেন দা কোমরা, আমরা জানি দাকে কাটা হয় কোমরা দিয়ে, সেহেতু দা আর কোমরার মধ্যে কথার কথায় আমরা বলি দা, ওরা দুই ভাইয়ের মধ্যে দা কোমরার সম্পর্ক, তার মানে দুই ভাইয়ের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক আছে। তাহলে দায়ের সঙ্গে কোমরার সম্পর্কটা শত্রুতার। আমরা যদি বলি অহিনকুল, অহিনকুল, তাহলে ওহি আর নকুলের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে মিলের সম্পর্ক না, বরং এটা শত্রুতার সম্পর্ক। তাই এটা অহিনকুল শব্দটা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস হবে। বিষয়টা কি ক্লিয়ার? এছাড়াও দ্বন্দ্ব সমাসের আরো কিছু প্রকারভেদ আছে। যেমন দেখেন আমি যদি বলি হাট বাজার, ধরেন আমি যদি বলি হাট বাজার, হাট বাজার, দেখেন একটু হাট জিনিসটা দ্বারা যা বোঝায় বাজার জিনিসটা তাই একই জিনিস বোঝায়, তার মানে এটা আর এটা সমার্থক, তাই এটাকে আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস বলতে পারি। কোন দ্বন্দ্ব সমাস বলতে পারি? আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস বলতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এটা ছাড়াও দ্বন্দ্ব সমাসের আরো কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ গুলো একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। দ্বন্দ্ব সমাসের আরো কিছু প্রকারভেদ আছে, যেমন অলোক দ্বন্দ্ব সমাস, অলোক দ্বন্দ্ব সমাস। অলোক মানে হচ্ছে বিভক্তি থাকা। কি থাকা? অলোক মানে বিভক্তি থাকা, তার মানে দুইটা পদের মধ্যে বিভক্তি থাকবে। যদি দেখেন কোন দ্বন্দ্ব সমাসের উভয় পদের মধ্যে বিভক্তি আছে তবে সেটা অলোক দ্বন্দ্ব সমাসের ঘরে চলে যাবে। যেমন দেখেন আমি এখানে বললাম মাসি পিসি, এখানে বললাম মা বাবা, মায়ের সঙ্গে বিভক্তি নেই, বাবার সঙ্গে বিভক্তি নেই। যদি আমি বিভক্তি যুক্ত করে দেই, আমি যদি বলি মায়ে বাবাই, মায়ে বাবাই, এখানে অন্তঃস্থ যুক্ত হয়ে গেছে, এখানে এ যুক্ত হয়ে গেছে, দুটো সপ্তমী বিভক্তি। তাহলে এটা এখন কোন সমস্যা হয়ে গেল? এই মা বাবাটা যদি মিলনার্থক দ্বন্দ্ব হয়, এই মায়ে বাবাইটা আবার কি হয়ে গেল? অলোক দ্বন্দ্ব সমস্যা হয়ে গেল, কারণ উভয় পদের মধ্যে বিভক্তি আছে। ঠিক আছে? এখন দেখেন আমি যদি বলি ধরেন এই অহিনকুল শব্দটা, আমি যদি বলি সাপে নেউলে, সাপে, এখানে দেখেন একটা এ আছে। আমি যদি বলি নেউলে, এখানে দেখেন একটা এ আছে, তাহলে দুটার মধ্যে বিভক্তি আছে। তাহলে সাপে নেউলে শব্দটা কোন সমাস? এটা অলোক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন করতে হলে প্রথমে মনে রাখবো ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস হবে। আমাদের কোনো সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে দ্বন্দ্ব সমাস চিনতে পারবো কয়টা দ্বারা? ও এবং আর এবং হাইফেন দ্বারা আমরা চিনতে পারবো। বিষয়টা ক্লিয়ার? দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা বলেন, কমেন্টে জানান দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা। এখন আমরা কথা বলবো দ্বিগু সমাস নিয়ে। দ্বিগু সমাস চিনতে হলে আমাকে প্রথমে মনে রাখতে হবে
সংখ্যা সমাহার বুঝাইলে, সংখ্যা সমাহার বুঝাইলে সেটা সবসময় দ্বিগু সমাস হয়। তবে সংখ্যা বা সমাহারের যে পক্ষগুলো, মানে যে ডানাগুলো, যে রাস্তাগুলো আছে, যে উইং গুলো আছে, এই উইং গুলাতে কখনো কোনোটাতে সমস্যা হবে না, এবং দ্বিগু সমাস সবসময় একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হবে। এই শর্তগুলো আমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমরা বলছি সংখ্যা সমাহার বুঝাইলে দ্বিগু সমাস হয়, তবে সংখ্যা সমাহার বুঝাইলে কখনো কখনো সংখ্যাবাচক বহুব্রীহিও হয়ে থাকে। তাইলে সংখ্যাবাচক দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আমরা আলাদা করব কিভাবে? কিভাবে আলাদা করব? আমরা মনে রাখবো সংখ্যাবাচক দ্বিগু সমাস সবসময় একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়। সংখ্যাবাচক দ্বিগু সমাস সবসময় একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়। এছাড়া তার যে পক্ষগুলো আছে তার কোনো একটাতে যদি সমস্যা হয় বাকি কোনোটাতে প্রভাব পড়ে না। কোনো একটাতে ধরেন এই জায়গাটাতে সমস্যা হয়েছে, বাকিগুলোতে কোনো প্রভাব পড়বে না। ঠিক তার উল্টাটা হয়ে যায় সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে। তাহলে সংখ্যাবাচক মানে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে বেসিক তফাৎটা কি? সংখ্যাবাচক বহুব্রীহি আমরা বলছি সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে ঝামেলা হয়, তবে দ্বিগু সমাসের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়। সংখ্যাবাচক বহুব্রীহি কখনো একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয় না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে প্রথমে দেখবেন সংখ্যা বসে। প্রথমে সংখ্যা বসে, তারপরে নাউন বা বিশেষ্য হয়। প্রথমে সংখ্যা বসে, তারপরে নাউন বা বিশেষ্য হয়। যেমন দেখেন তেপান্তর। আমি যদি তেপান্তরকে সমাস নিষ্পন্ন করি তাহলে তিন প্রান্তরের সমাহার। তাহলে দেখেন এই যে তিন, এটা একটা সংখ্যা, আমরা বলছি প্রথমে সংখ্যা পাবো। এই যে প্রান্তর, এটা একটা নাউন, আমরা বলছি পরেরটা নাউন পাবো। এবার আসেন তেপান্তর। ধরেন এই যে একটা মাঠ, এদিকে একটা রাস্তা আসছে, এদিকে একটা রাস্তা গেছে, আবার এদিকে আর একটা রাস্তা গেছে। তিনটা রাস্তা, তিনটা প্রান্তর এক জায়গায় মিলিত হয়েছে, একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়েছে, তাহলে এটাকে আমরা তেপান্তর বলি। ধরেন এই রাস্তাটা কোনো কারণে বন্ধ হয়ে আছে, তাহলে এই দুটা থেকে কোনো প্রভাব পড়বে না। এদিকের মানুষটা ইজিলি এদিকে যাতায়াত করতে পারবে কিনা? অবশ্যই পারবে। আসেন পরেরটা ত্রিমোহনা। ত্রিমোহনাকে যদি আমরা সমাস নিষ্পন্ন করি, লক্ষ্য করেন আমরা যদি ত্রিমোহনাকে সমাস নিষ্পন্ন করি তাহলে তিন নদীর মোহনা সমান ত্রিমোহনা। তিন নদীর মোহনা সমান ত্রিমোহনা। আমরা যদি এই ত্রিমোহনার একটা ভিজুয়ালাইজেশন করি, লক্ষ্য করেন একটু, ধরেন এদিকে একটা নদী গেছে, এদিকে নদীটা গিয়ে এদিকে আরেকটা নদীর সঙ্গে সে মিলিত হয়ে গেছে। তাহলে দেখেন একটা নদী, আরেকটা নদী, আরেকটা নদী, তিনটা নদী একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়েছে। বলছি দ্বিগু সমাস সবসময় নির্দিষ্ট জায়গায় মিলিত হয়, তাহলে এটা কোন সমাস হবে? দ্বিগু সমাস হবে। তাহলে দেখেন এই যে তিন, এটা একটা নাম্বার, আর যে নদী, এটা একটা নাউন। তাহলে প্রথমে বলছি আমরা প্রথমে নাম্বার হবে, পরেরটা নাউন হবে। প্রথমে নাম্বার হবে, পরেরটা নাউন হবে। আমি যদি চৌরাস্তাকে সমাস নিষ্পন্ন করি তাহলে চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা। এই যে ধরেন এই একটা চৌরাস্তা, এটা যদি আমি ইস্ট ধরি, এটা যদি নর্থ ধরি, এটা যদি সাউথ ধরি, এটা ওয়েস্ট ধরলে এটা হবে নর্থ। তাহলে দেখেন এই যে চারটা রাস্তা একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়েছে। এইরকম যদি সংখ্যা বা সমাহার দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয় তাদেরকে আমরা সবসময় দ্বিগু সমাস বলবো। বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। এখন আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। কর্মধারয় সমাস বিষয়টা কি? যে সমাসে পূর্ব পদকে বাদ দিয়ে পরের পদটাকে অধিক প্রাধান্য দেয়, অর্থাৎ সমস্ত পদে পরের পদের অর্থ যদি প্রাধান্য হয় সেটাকে আমরা কর্মধারয় সমাস বলি। সমস্ত পদে কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পরের পদের অর্থ প্রাধান্য পাবে। ধরেন পূর্ব পদ হচ্ছে এ, পরের পদ হচ্ছে বি। আপনি সমস্ত পদ নির্ণয় করছেন, সমস্ত পদ নির্ণয় করে আপনি ধরেন বললেন বি, তাহলে এখানে এ হচ্ছে পূর্ব পদ, বি হচ্ছে পরের পদ। আপনি সমস্ত পদও পাইছেন পরের পদ, তাহলে পরের পদ পাইছেন কি? বি। তাহলে আপনি এ কে প্রাধান্য দিচ্ছেন না বি কে প্রাধান্য দিচ্ছেন? অ্যাবসলিউটলি আপনি বি কে প্রাধান্য দিচ্ছেন। বি যেহেতু পরে আছে তার মানে পরেরটাকে প্রাধান্য দিচ্ছেন। তাহলে যে সমাসে প্রথম পদকে বাদ দিয়ে পরের পদের অর্থ প্রাধান্য দেয় সেটাকে আমরা কর্মধারয় সমাস বলবো। কি সমাস বলবো? কর্মধারয় সমাস বলবো। একটু লক্ষ্য করেন, আমি যদি একটা উদাহরণ দেই, দেখেন আমার এখানে উদাহরণ দেয়া আছে। দেখেন সিংহ একটা প্রাণী, এটার প্রাণ আছে। সিংহ একটা প্রাণী, এটার প্রাণ আছে। এই যে আসন মানে চেয়ার, আসন মানে কি? চেয়ার। এই চেয়ারের কিন্তু কোনো প্রাণ নাই। সিংহ একটা প্রাণী, আসন মানে চেয়ার, আসনের কিন্তু কোনো প্রাণ নাই। তাহলে সিংহের প্রাণ আছে, আসনের প্রাণ নাই। এই যে দেখেন আমার হাতে, এই যে দেখেন এটা চেয়ার, আমি জানি না এটা কোন কোম্পানির চেয়ার, RFL না বেঙ্গল, হোয়াট এভার। এই যে চেয়ার, এটার কোনো প্রাণ নাই কিন্তু। তাহলে দেখেন
সিংহ কোন পদ? সিংহ হচ্ছে প্রথম পদ। আসন কোন পদ? আসন হচ্ছে পরের পদ। আপনি সমস্ত পদ নির্ণয় করতে গিয়ে এমন কিছু পাবেন যেটা দ্বারা এই আসনকে বোঝায়, সিংহকে বোঝায় না, বরং এ চেয়ার বা আসনকে বোঝায়। ঠিক আছে, এইবার আসেন এ চেয়ার বা আসনকে কিভাবে বোঝায় দেখেন একটু। এইবার আসেন এ আসন বা চেয়ার কিভাবে বোঝায়। সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। সিংহাসন বলতে কি বোঝায়? সিংহাসন বলতে এরকম একটা চেয়ারকে বোঝায় যেটার মধ্যে মানুষ বসতে পারে। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য দিছে? কোন পদের অর্থ প্রাধান্য দিছে? এই আসন পরের পদ না, পরের পদ অর্থ মানে কি? চেয়ার না, সিংহাসন মানো চেয়ার। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য দিছে? পরের পদের অর্থ প্রাধান্য দিছে। তাহলে যে সমাস প্রথম পদ বাদ দিয়ে পরের পদের অর্থ প্রাধান্য দেয় সেটাকে আমরা কোন সমাস বলবো? সেটাকে আমরা কর্মধারয় সমাস বলবো। বিষয়টা ক্লিয়ার? আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, দেখেন একটু। আমি যদি বলি ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, ধরেন আমি বললাম ঝাল মিশ্রিত মুড়ি। লক্ষ্য করুন একটু, আপনি যখন দোকানে গিয়ে বা রাস্তার পাশে মামাকে দেখেন, ওই মামা 10 টাকার ঝাল মুড়ি দেন। আচ্ছা, মামা কি আপনার হাতে ঝাল দেয় না মুড়িটা তুইলা দেয়? মামা আপনাকে একটা কাগজের মধ্যে কি করে, কই কাগজ, কই মিস্টার কাগজ। আচ্ছা, ধরেন এই যে একটা কাগজ, এই যে একটা কাগজ, এই কাগজটা কি করে মামা? এইভাবে এটা বটে, কই, এই যে হয়ে গেছে। এই যে আপনার হাতে এরকম একটা কাগজ তুলে দিচ্ছে, কাগজের মধ্যে কি থাকে? ঝাল থাকে না মুড়ি থাকে? অ্যাবসলিউটলি মুড়ি থাকে। তাহলে মামা আপনার হাতে কি তুলে দিচ্ছে? মুড়ি তুলে দিচ্ছে। লক্ষ্য করুন তো, এখানে মুড়ি কোন পদটা? এই যে ঝাল, এটা পূর্ব পদ, মুড়ি হচ্ছে পরের পদ। সমান সমান কি পাই আমরা? সমান সমান পাই ঝাল মুড়ি। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য দেয়? পরের পদের অর্থ প্রাধান্য দেয়। কোন পদের অর্থ প্রাধান্য দেয়? পরের পদের অর্থ প্রাধান্য দেয়। তাহলে যে সমাসে প্রথম পদ বাদ দিয়ে পরের পদের অর্থ প্রাধান্য দেয় সেটা কোন সমাস হবে? সেটা কর্মধারয় সমাস হবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এইবার দেখেন কর্মধারয় সমাসের প্রকারভেদ গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। কর্মধারয় সমাস মধ্যপদ লোপী কর্মধারয়, মাঝের পদ লোপ হইলে, মধ্যপদ লোপী মানে মাঝের পদ লোপ হয় বা বাদ যায়, এ চিহ্নিতরা বাদ দেন। এখানে আছে সিংহ, এখানে আছে আসন, সমান সমান কি হয়ে গেছে? সমান সমান কি হয়ে গেছে? সমান সমান সিংহাসন হয়ে গেছে। আমি যদি আবার বলি ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, মিশ্রিত মুড়ি, তাহলে ঝাল মিশ্রিত মুড়ি, এই মিশ্রিতটা বাদ দেন। এখানে আছে জাল, এখানে আছে মুড়ি, সমান সমান ঝাল মুড়ি। তাহলে কোন পদ বাদ গেল? মাঝের পদ বাদ গেলে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এইবার আসেন উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে আমাদের বেশ কিছু সমস্যা তৈরি হয়। আজীবন কখনো সমাজ থেকে কোনো ভুল যেন না হয় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে আসেন উপমান কর্মধারয় সমাস। আমরা ধরেন আমরা এখানে একটা ঘর দিলাম, লক্ষ্য করেন একটা, আমরা এখানে একটা ঘর দিলাম, এখানে লিখলাম উপমান, এখানে লিখলাম উপমান, এখানে লিখলাম উপমিত, এখানে উপমিত। তাহলে আসেন, উপমান মানে একটা নাউনের সঙ্গে একটা অ্যাডজেক্টিভের তুলনা হবে। কার সঙ্গে? কার? নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের। আর উপমিত মানে দুটেই নাউন হবে। উপমান মানে সত্য বোঝাবে আর উপমিত মানে মিথ্যা বোঝাবে। উপমান মানে সত্য বোঝাবে, উপমিত মানে কি বুঝাবে? মিথ্যা বুঝাবে। তাহলে দেখেন, আমি যদি বলি তুষারের ন্যায় শুভ্র, শুভ্র মানে সাদা, সাদা একটা অ্যাডজেক্টিভ, তুষার একটা নাউন, তাহলে কি বলছি আমরা? নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের তুলনা হবে। তুষারের ন্যায় শুভ্র সমান সমান তুষার শুভ্র। আচ্ছা, তুষার মানে কি? আইস না? শুভ্র মানে কি? সাদা। আইস দেখতে আসলেই সাদা, তুষার জিনিসটা আসলেই সাদা, তাহলে এটা সত্য না মিথ্যা? অ্যাবসলিউটলি সত্য। যেহেতু তুষারের রঙে সাদা, এখানে বলছে তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র হইতে পারে, তাহলে এটা কি সত্য না? একবার বাস্তবিক সত্য না? তাহলে এরকম যদি সত্য বোঝায় সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা উপমান বলবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আসেন উপমিত। উপমিততে কি হবে? একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনের সম্পর্ক হবে এবং বাক্যটা দ্বারা মিথ্যা বুঝাবে, চাপাবাজে বুঝাবে, ভণ্ডামি বুঝাবে। হ্যাঁ, লক্ষ্য করেন একটু, আমি বলছি এই যে মুখ, মুখ একটা নাউন, আমার মুখ এটা কিন্তু একটা নাউন, মুখ কিন্তু কোনো একটা জিনিসের নাম, নাম মানে নাউন। এই যে চন্দ্র, চন্দ্র কিন্তু আকাশের চাঁদ, চাঁদ কিন্তু একটা নাউন, চাঁদ কিন্তু কোনো কিছুর নাম। তাহলে আসেন, বলছে মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। আচ্ছা, মানুষের মুখ কি কোনোদিন চাঁদের মতো হয়? হয় না। তাহলে আমরা অতিরিক্ত চাপাবাজি করতে গিয়ে মিথ্যা কথা বলি, মুখ চন্দ্র, তার মানে বা চাঁদ মুখ বা চন্দ্রমুখ বলি, সবগুলোই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, কারণ এগুলা সত্য না বুঝে মিথ্যা বুঝায়। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো, সত্য বুঝালে উপমান, মিথ্যা বুঝালে উপমিত। সত্য বুঝালে উপমান, মিথ্যা বুঝালে উপমিত। সত্য বুঝালে উপমান, মিথ্যা বুঝালে উপমিত। ঠিক আছে? ধরেন আমার যে শার্ট, এটার যে রংটা, এটাকে মেরুন কালারের রং বলে। হ্যাঁ, তো আমি জানি না ঠিক মেরুনের বাংলা কি, আমার এই মুহূর্তে মনে নাই, বাংলা টিচার বাংলা অর্থে মনে নাই আমার। যাই হোক, এখন ধরেন আমি যদি বলি এই আপনি যখন ড্রাগন ফল কাটবেন, ভিতরের রংটা আমার শার্টের রঙের মতো সেম। তাহলে আমি যদি বলি ড্রাগন রঙের শার্ট, ড্রাগন শার্ট, তাহলে আমার শার্টের রং কেমন? ড্রাগনের মতো না?
তাহলে এটা সত্য না। আপনি যদি আমারে বলেন যে একবার কাগজের মতো সাদা দেলোয়ারসা, তাহলে কি এটা সত্য না মিথ্যা? অ্যাবসলিউটলি মিথ্যা। আমি দেখতে চকলেট কালারের, কিন্তু আপনি তুলনা করছেন কার সঙ্গে? কাগজের সঙ্গে। কাগজ কিন্তু সাদা, আমি কিন্তু সাদা না, আমি দেখতে কালা, মানে চকলেটের মতো। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখেন যে সত্য বুঝালে উপমান, মিথ্যা বুঝালে উপমিত। হ্যাঁ, এইবার আসেন রূপক কর্মধারয় সমাস। রূপক বিষয়টা কি? যখন অভেদ কল্পনা করে কোনো কিছু বলে সেটাকে আমরা রূপক কর্মধারে বলবো। আরো সহজে রূপক মনে রাখবো কি? একটা ছোঁয়া যাবে, একটি ছোঁয়া যাবে, একটি পথ ছোঁয়া যাবে, অন্যটি ছোঁয়া যায় না, অন্যটি ছোঁয়া যাবে না। একটি পথ ছোঁয়া যায়, অন্য পথ ছোঁয়া যায় না। যদি দেখেন সমাসের কোন একটা পদকে ছোঁয়া যায়, অন্য কোন একটা পদকে কখনোই ছোঁয়া যাবে না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যদি গুণবাচক বিশেষ্য হয় বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেগুলোকে আমরা রূপক কর্মধারয় সমাস বলি। তাহলে দেখেন এই যে মন, এই মনের জীবনও ছুঁতে পারবেন না, মাঝিকে ছুঁতে পারবেন। তাহলে একটাকে ছোঁয়া যায়, আরেকটাকে ছোঁয়া যায় না। এবং মন রূপ মাঝি সমান সমান মন মাঝি, এটা একটার সঙ্গে আরেকটার অভেদ কল্পনা করছে। এই হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং মধ্যপথলোপী কর্মধারয় সমাস। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? আমি প্রত্যেকটা কর্মধারয়ের উদাহরণগুলো ধরে ধরে খুঁটিনাটি একবারে বিস্তারিত বুঝাইছি। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্ট করে জানান। এবার আমরা কথা বলবো তৎপুরুষ সমাস নিয়ে, তৎপুরুষ সমাস নিয়ে। এইবার আমরা কথা বলবো তৎপুরুষ সমাস নিয়ে। তৎপুরুষ সমাস চিহ্নিত করতে পারি একমাত্র বিভক্তি দিয়ে। কি দিয়ে? বিভক্তি দিয়ে। সবসময় মনে রাখবেন পূর্ব পদে, কোন পদে? পূর্ব পদে বিভক্তি থাকবে, পূর্ব পদে বিভক্তি থাকবে। এবং আপনি যখন সমাস নিষ্পন্ন করবেন এই বিভক্তিটাকে বাদ দিয়ে দিবেন। পূর্ব পদে একটা বিভক্তি থাকবে এবং যখন সমাস নিষ্পন্ন করবেন পূর্বপদের বিভক্তিটাকে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে যা থাকবে তাই আপনার সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন হয়ে যাবে। পূর্বপদে যে বিভক্তিটা থাকবে ওই বিভক্তিটা বাদ দিবেন, ব্যাস বাক্যের পূর্বপদের বিভক্তিটা বাদ দিবেন। বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে আপনার নিষ্পন্ন পদ বা সমাস নিষ্পন্ন পদ। আসেন, বাংলায় বিভক্তি 7 প্রকারের হয়। কয় প্রকারের হয়? 7 প্রকারের হয়। 7 প্রকার বিভক্তি আছে বাংলায়। বাংলাতে 7 প্রকারের বিভক্তি আছে। বাংলাতে 7 প্রকারের বিভক্তি আছে। বাংলাতে 7 প্রকারের বিভক্তি আছে। সে 7 প্রকারের বিভক্তি কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা বিভক্তি দিয়ে বাংলায় কোনো সমাস হয় না। দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এই 6 প্রকারের বিভক্তি দিয়ে বাংলায় সমাস নিষ্পন্ন হয়। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 6 প্রকারের বিভক্তি দিয়ে 6টা সমাস নিষ্পন্ন হয় তৎপুরুষে। তাহলে আসেন দ্বিতীয় বিভক্তি কি কি? দ্বিতীয় বিভক্তি আমরা জানি কে এবং রে। কি কি? কে এবং রে। আমি যদি বলি বিপদকে আপন্ন, এখানে কে আছে, কে এটা বাদ দেন, সমান সমান থাকে বিপদ আপন্ন। আমি বলছি বিপদকে আপন্ন, কে এটা বাদ দেন, সমান সমান কি হয়ে গেছে? বিপদ আপন্ন। এখন দেখেন আমি যদি বলি বধূকে বরণ, আমি যদি বলি দেখেন বধূকে, বধূকে বরণ, বিয়ের মধ্যে বউকে বাড়ি টানলে বরণ করে। ওরে আল্লাহ, কত প্রকারের নিয়ম। তাহলে আসেন বধূকে বরণ, এ কে এটা বাদ দেন, তাহলে কি থাকে? এখানে থাকে বধূ, এখানে থাকে বরণ, তাহলে সমান সমান বধূ বরণ। বধূকে বরণ সমান বধূ বরণ, তাহলে এখানে কে বাদ গেল? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরে আসেন 3 নাম্বার, মানে তৃতীয় বিভক্তি দিয়া। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়া কর্তৃক। এখন আমি যদি বলি মন দিয়ে গড়া, এই দিয়েটা বাদ দেন, সমান সমান থাকে মন গড়া। চতুর্থ বিভক্তি নিমিত্ত, কে, রে, জন্য, এগুলো হয়। এখন যদি বলি হজের নিমিত্তে যাত্রা, তাহলে নিমিত্তটা বাদ দেন, থাকে সমান সমান হজ যাত্রা। পঞ্চমী বিভক্তি কি কি? পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকেছে। পঞ্চমী বিভক্তি হতে থেকেছে। তাহলে দেখেন কারা থেকে মুক্তি, এক থেকে এটা বাদ দেন, সমান সমান কারা মুক্তি। কারা থেকে মুক্তি সমান সমান কারা মুক্তি। আমি যদি বলি জেল থেকে ফেরত, জেল হতে ফেরত, হতে ফেরত, তাহলে এই হতেটা বাদ দেন, সমান সমান কি থাকে? সমান সমান থাকে জেল ফেরত, সমান সমান থাকে জেল ফেরত। ক্লিয়ার এটা? আচ্ছা, ষষ্ঠী দেখেন এই যে র এর, ষষ্ঠী বিভক্তি কি কি? এর অথবা র, এই দুইটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে চা এর বাগান, এই এরটা বাদ দেন, এর বাদ দিলে এখানে থাকে শুধু চা আর এখানে থাকে বাগান, তাহলে চা বাগান। হ্যাঁ, আচ্ছা, সপ্তমী বিভক্তি দেখেন মাথা, এর সঙ্গে অন্তস্থ যুক্ত হয়েছে, অন্তস্থটা বাদ দেন, কি থাকে? সমান সমান থাকে মাথা ব্যথা। মাথায় ব্যথা সমান সমান মাথা ব্যথা থাকে। ঠিক আছে? তাহলে পূর্ব পদে যে বিভক্তি গুলো থাকবে এই বিভক্তি গুলো বাদ দিলে যে সমাস পাবো সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলি। বিভক্তি 7 প্রকার, তার মধ্যে প্রথমা বাদ দিলে থাকে 6টা।
দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত এই 6 প্রকার তৎপুরুষ পাইলাম। এছাড়াও তৎপুরুষের মধ্যে উপপদ তৎপুরুষ সমাস একটা আছে, উপপদ তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের ক্রিয়াটা সক্রিয় থাকে, পকেট মারে যে পকেট মারে তার সারাক্ষণ চিন্তা থাকে পকেট মার মানে টাকা পয়সা চিন্তা করা বা মানুষের পকেট মেরে ফেলা। আরো সহজ কথায় বললে, এক কথায় প্রকাশের মতো মনে হলে, এক কথায় প্রকাশ এরকম মনে হলে, এক কথায় প্রকাশ এরকম যদি মনে হয়, সেগুলো সবগুলো উপপদ তৎপুরুষ সমাস। দেখেন, পকেট মারে যে সমান সমান পকেট মার, এটা কিন্তু এক কথায় প্রকাশ। এরকম যদি এক কথায় প্রকাশ মনে হয়, তাহলে সেটা চোখ বন্ধ করে উপপদ তৎপুরুষ সমাস হবে। এক কথায় প্রকাশ মনে হলে কোন সমাস হবে? উপপদ তৎপুরুষ সমাস হবে। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? তাহলে এই হচ্ছে আমাদের আজকে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা? রুম্পা খাতুন, স্বর নিক্ষেপ, এটার ব্যাস বাক্য কি হবে? স্বর নিক্ষেপ। আপু, রুম্পা আপা একটু লক্ষ্য করেন, স্বর নিক্ষেপ। রুম্পা আপা, স্বরের মানে জানেন তো? দেখেন, স্বর, স্বর মানে ধনুক। তাহলে আসেন, আপনি বলছেন স্বর নিক্ষেপ, স্বর নিক্ষেপ, নিক্ষেপ। তাহলে আসেন, স্বর নিক্ষেপ তার মানে কি? ধনুক, ধনুক নিক্ষেপ করা। তাহলে আমি বলতে পারি স্বরকে নিক্ষেপ, স্বরকে নিক্ষেপ। তাহলে এখানে কেটা বাদ দেন, থাকে কি? স্বর আর হচ্ছে নিক্ষেপ সমান সমান স্বর নিক্ষেপ। তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। স্বরকে নিক্ষেপ, স্বর নিক্ষেপ। স্বর মানে ধনুক, হ্যাঁ, ধনুককে নিক্ষেপ করা, যে আমরা তীরের মধ্যে ধনুক লাগায় মারি, এটাকে স্বর নিক্ষেপ বলে। আপনারা কিরণমালা সিরিজ দেখছেন মনে হয়, স্টার জলসায় কিরণমালা সিরিজ দেখছেন। কিরণমালাকে প্রথম যখন, কিরণমালা তো জাইল্লা, ওই যে জাইল্লা ফ্যামিলির ঘরে বড় হয়েছিল, ওরে প্রথম যখন হচ্ছে ওরা টাইম লাইনে নিয়ে আসছে স্টার জলসা, তখন কি করছে? ওরা ভাই বোনরা হচ্ছে তীর প্রশিক্ষণ দিতে গেছে জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে দেখেছে এক একজনের তীর মারে, এক একটা এক এক দিকে চলে যায়। কিরণমালা প্রথম যে তীরটা মারছে, এটা ঠিক একবারে গাছের মধ্যে নিশানায় গিয়ে লাগছে। এই হচ্ছে কিরণমালা প্রথম হাইলাইটস হয়, ঠিক আছে? তখন বলছিল যে কিরণমালা আজকে স্মরণ নিক্ষেপ করবে। ওই স্টার জলসার কিরণমালা নাটকের ডায়লগ ছিল কিরণমালা আজকে স্মরণ নিক্ষেপ করবে। তাহলে গ্রামের মহিলা তো জানে না স্মরণ নিক্ষেপ মানে কি, কিন্তু আমি তো ঠিকই বুঝে গেছি স্মরণ নিক্ষেপ মানে হচ্ছে ধনুক মারবে আজকে, কিরণমালা আজকে ধনুক পরীক্ষা হবে। রুম্পা আপা, ক্লিয়ার বিষয়টা? রুম্পা আপা, বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? যাই হোক, আপনাদেরকে কিরণমালার উদাহরণ দিতে হয়েছে আমাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে। আসেন এখন আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। বহুব্রীহি সমাস কখন হয়? মনে রাখবেন, বহুব্রীহি সমাস তখনই হবে, ধরেন আমরা ওই যে কর্মধরে বুঝাইছি না, যেমন এ বি, এভাবে বুঝাইছি না, এ হচ্ছে এ, এ হচ্ছে বি, ঠিক আছে? আমরা এভাবে বুঝেছি, যখন বি এর অর্থ প্রাধান্য দেয়, তখন পরের পদের অর্থ প্রাধান্য দেয়। আচ্ছা, এবার আসেন, এ ধরেন প্রথম পদ, বি ধরেন পরের পদ। এই বহুব্রীহি সমাস সে কি করে? একেও প্রাধান্য দেয় না, বি কেও প্রাধান্য দেয় না, সে সমস্ত পদের মধ্যে সি বা ডি এরকম থার্ড কোন একটা পদকে প্রাধান্য দেয়। অর্থাৎ যে সমাস প্রথম পদ পরপদ কোনো পদকে প্রাধান্য না দিয়ে ভিন্ন কোনো পদের অর্থ প্রাধান্য দেয়, তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। প্রথম পদ পরপদ, অর্থাৎ যে সমাস পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না দিয়ে, যে সমাস পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না দিয়ে, যে সমাস পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না দিয়ে ভিন্ন কোনো একটা পদের অর্থ প্রাধান্য দেয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আমি বহুব্রীহি সমাসের একটা উদাহরণ দেই। ধরেন আমি যদি বলি ধরেন চার পা আছে যার, আছে যার, চার পা আছে যার, কি বলছে আমি? চার পা আছে যার। তাহলে আসেন, সমান সমান চৌপায়া, চার পা আছে যার সমান সমান চৌপায়া। চার হচ্ছে পূর্বপদ, পা হচ্ছে পরপদ। এই চৌপায়া বলতে চারকে বোঝায় নাকি পাকে বোঝায়? চারকে বোঝায় না পাকে বোঝায়? এই চৌপায়া বলতে চারকেও বোঝায় না, পাকেও বোঝায় না, অর্থাৎ পূর্বপদকেও বোঝায় না, পরপদকেও বোঝায় না। এই চৌপায়া বলতে দেখেন, এই যে চেয়ারটা দেখেন, এই চেয়ারের কয়টা পা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চেয়ারের চারটা পা না? এই চৌপায়া বলতে চেয়ারকে বোঝাচ্ছে। তাহলে এখানে চার বলতে কি চেয়ার বোঝায়? পা বলতে চেয়ার বোঝায় না, কাউকে বোঝায় না। তাহলে এই সমস্ত সমাসগুলো যদি, যে সমাস পূর্বপদ পরপদ কাউকে না বুঝায়, ভিন্ন কোনো কিছুকে বোঝায়, সেটাকে কি বলবো আমরা? বহুব্রীহি সমাস বলবো। আসেন আমি আরেকটা উদাহরণ দেই। দেখেন, আমি আরেকটা উদাহরণ দেই। আমি যদি বলি আশিতে 20 জার, আশিতে 20 জার সমান সমান 80-20, আশিতে 20 জার সমান সমান 80-20। তাহলে লক্ষ্য করুন তো, এই 80 মানে দাঁত,
আচ্ছা, বিষ মানে তো বিষ। কোন প্রাণীর দাঁতের মধ্যে বিষ আছে? সাপের দাঁতের মধ্যে বিষ আছে। আশি বিষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সাপ। তাইলে আপনি আশি বিষ বলতে আশিকে মানে দাঁতকে বুঝান না বিষকে বুঝান? দাঁতকেও বুঝায় না, বিষকে বুঝায় না, কাকে বুঝায়? আমরা সাপকে বুঝাই। তাহলে যে সমাস পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না দিয়ে ভিন্ন কোনো পদের অর্থ প্রাধান্য দিচ্ছে সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলে থাকি। ক্লিয়ার বিষয়টা? মানে প্রথম পদ পরপদ কাউকে প্রাধান্য না দিয়ে থার্ড 3 নাম্বার ছাগলের বাচ্চা কোন একটাকে টায় নাই না তুলে ধরে বসাইতেছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা সবসময় বহুব্রীহি সমাস বলবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন বহুব্রীহি সমাসের প্রকারভেদ। বহুব্রীহি সমাসের মধ্যে প্রথমেই দেখেন 1 নাম্বার দেখেন বেদীকরণ বহুব্রীহি। বেদীকরণ বহুব্রীহি কি? যখন একটা নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের তুলনা হয় বা নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ আসে সেটাকে আমরা বেদীকরণ বহুব্রীহি বলি। যখন নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ আসে সেটাকে আমরা বেদীকরণ বহুব্রীহি বলি। যেমন দেখেন আমি যদি বলি নীল যে আঁচল, নীল যে আঁচল, নীল যে আঁচল, তাহলে নীল যে আঁচল, নীল একটা অ্যাডজেক্টিভ, আঁচল এই নীল একটা কি অ্যাডজেক্টিভ না? নীল একটা অ্যাডজেক্টিভ, আঁচল কি? এই যে শাড়ির আঁচল, মেয়ে আপনারা যে ওড়না মানে ইয়া পরেন, শাড়ি পরেন, আরো কি কি পরেন না, এটা আঁচল থাকে না? তাহলে আঁচল কি? আঁচল একটা ছায়া বোঝাচ্ছে না? তাহলে নীল যে আঁচল সমান সমান কি হয়ে যায়? সমান সমান নীল আঁচল হয়ে যায়। এই নীল আঁচল হচ্ছে বান্দরবনের একটা জায়গার নাম। তাহলে কারে বুঝাইতেছে? প্রথমটারে বুঝাইতেছে, পরেরটারে বুঝাইতেছে না, একটা জায়গারে বুঝাচ্ছে, একটা জায়গাকে বুঝাচ্ছে। নীলাচল বলতে ওখানে একটা আঁচলরে নীল একটা আঁচলরে দিয়ে ঘেরাও দিয়ে রাখছে এরকম কিছু বুঝায় না। নীলাচল নীলগিরি বান্দরবনের একটা জায়গার নাম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আসেন সামানাধিকরণ বহুব্রীহি। দুটাতে নাউন বসে। দুটাতে কি বসে? দুটাতে নাউন বসে। এই যে একটু আগে আমরা আশি বিশের উদাহরণ দিছিলাম, দুটাতে কি বসবে? দুটাতে নাউন বসে। দুটাতে নাউন বসে। যেমন দেখেন ৮০-তে ২০ jar, আমি একই উদাহরণ আবারও দেই, লক্ষ্য করেন ৮০-তে ২০ jar। এই যে ৮০ মানে দাঁত, এই দাঁত একটা, এই যে দেখেন দাঁত, এই দাঁত একটা নাউন, এই যে ২০, এই ২০ আরেকটা নাউন। তাহলে ৮০-তে ২০ jar সমান সমান কি হবে? সমান সমান হবে ৮০-২০। ৮০-তে ২০ jar সমান সমান ৮০-২০ হবে। তাহলে দুটাই নাউন হচ্ছে। আচ্ছা, এইবার আসেন বেতিয়ার বহুব্রীহি সমাস। মনে রাখবেন দুটি শব্দ একসাথে বসলে, দুটি শব্দ তাহলে আসেন ৮০-২০, সরি বেতিয়ার কি বলছি? দুটি শব্দ একসাথে বসলে, দুটি শব্দ একসাথে বসলে, একসাথে বসলে সেটা সব সময়, দুটি শব্দ একসাথে বসলে সেটা সব সময় বেতিয়ার বহুব্রীহি সমাস হয়। যেমন দেখেন আমি যদি বলি হাসাহাসি, হাসাহাসি, আমি যদি বলি মারামারি, মারামারি, আমি যদি বলি চুলাচুলি, এই শব্দটা শুনতে একটু অড লাগে, আপনারা একটু জাস্ট এড়িয়ে যায়। যে সকল শব্দ শুনতে একটু খারাপ মনে হয় বা বাজে মনে হয় এগুলো একটু এড়িয়ে যান, আমাকে পড়ানোর প্রেক্ষিতে বলার জন্য বলতে হয়। হ্যাঁ, আমাকে এটা নিয়ে ভুল বোঝার কোনো মানে যদি ভুল বুঝে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে অনুতপ্তটার জন্য, ঠিক আছে? তাহলে চুলাচুলি একটা শব্দ, দুইটা শব্দ সেম শব্দ একাধিকবার বসছে, দুইটা শব্দ যদি একসঙ্গে বসে সেগুলো সবসময় আমরা কি বলবো? সবসময় এগুলাকে আমরা বেতিয়ার বহুব্রীহি সমাস বলবো। কি বলবো? বেতিয়ার বহুব্রীহি সমাস বলবো। বিষয়টা ক্লিয়ার? সংখ্যা দিয়ে যখন বহুব্রীহি সমাস নিষ্পন্ন করা সেটাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। একটু আগে আমরা যেটা বলছি, এই যে চার, এখন যদি বলি চার চাল আছে যার, চাল আছে যার সমান সমান চৌচালা, চৌচালা, তাহলে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। বলেন বহুব্রীহি সমাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? অব্যয়ভাব, এটা লক্ষ্য করেন, কোন সমাসে সমস্ত পদে যদি নিচের অব্যয়গুলো থাকে, কোন সমাসের সমস্ত পদে মানে নিষ্পন্ন হওয়া পদে যদি নিচের অব্যয়গুলা থাকে, অব্যয়গুলা কি কি? কোন সমাসের সমস্ত পদে মানে সমাস নিষ্পন্ন যে পদটা, সেখানে যদি এই অব্যয়গুলা পান, যেমন আ, হা, নি, বে, বি, উপ, যথা, উত, এই অব্যয়গুলো যদি কোনো সমাসের মধ্যে পেয়ে থাকেন সমস্ত পদের মধ্যে, সেই সমাসটা আজীবন সবসময় অব্যয়ভাব সমাস হবে। তো লক্ষ্য করেন, আমি বলছি সমস্ত পদে আ থাকে, তাহলে আমি আ দিয়ে বানাইতে পারি। দেখেন আমি যদি বলি আকণ্ঠ, আ আছে না? আমি যদি বলি আসমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল, হিমাচল, তাহলে দেখেন এখানে আ আছে না? তাহলে যদি এইরকম কোন সমাসের মধ্যে আ থাকে, সেই আটা আমরা কি বলবো? এটাকে অব্যয়ভাব সমাস বলবো। তাহলে আকারটাকে আমরা বাংলা কি পাই? কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, এটার ব্যাস বাক্য কণ্ঠ পর্যন্ত। আর সমুদ্র হিমাচল, এটার বাংলা কি পাই? সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত, সমুদ্র থেকে
হিমালয় পর্যন্ত, সমুদ্র থেকে কি পর্যন্ত? হিমালয় পর্যন্ত। আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু ধরি। ঠিক, ওকে। আমি বলছিলাম অব্যয়ভাব সমাসে মনে রাখেন সমস্ত পদে যদি কিছু নির্দিষ্ট অব্যয় আ, হা, নির, বে, ভি, উপ, যথা, উত এই অব্যয়গুলো যদি সমস্ত পদের মধ্যে থাকে তাহলে ওই সমাসটা অব্যয়ভাব সমাস হবে। তাহলে দেখেন আমরা আসমুদ্র হিমাচল এখানে আ পাচ্ছি, আ কণ্ঠতে আ পাচ্ছি। আমরা হা দিয়ে বলতে পারি হা ভাতে। এই হা ভাতে শব্দটার অর্থ হচ্ছে ভাতের অভাব। কিসের অভাব? ভাতের অভাব। হা ভাতে শব্দটার অর্থ হচ্ছে ভাতের অভাব। তাহলে ভাতের অভাব, তাহলে হা ভাতে মানে ভাতের অভাব। তাহলে এখানে দেখেন হা শব্দটা পাচ্ছি, হা অব্যয়টা পাচ্ছি। আমি যদি নি দিয়ে বলি তাহলে আমি যদি বলতে পারি নির্ভেজাল, নির্ভেজাল। তাহলে এখানে নি আছে। আমি যদি বে দিয়ে বলতে পারি বে আক্কেল, বে আক্কেল। আবার আমি বলতে পারি বে আদব, বে আদব, বে আ, বে আদব। তাহলে এখানে বে পাচ্ছি। তাহলে আমি কি পাইলাম? আ পাইলাম, হা পাইলাম, নি পাইলাম, বে পাইলাম। এই আ, হা আবার পরের গুলো আছে, পরের স্লাইড আমি দেখাচ্ছি। তাহলে আ, হা, নি, বে এগুলো যদি পাই তাহলে সেগুলো আমরা কোন সমাস বলবো? আমি আপনাদের সবাইকে স্লাইড দিয়ে দিচ্ছি বা আমার সমাসের পিডিএফ দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে অব্যয়ভাব সমাস বলবো। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি পরেরটায় যাই। তাহলে দেখেন আমাদের বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বি। বি দিয়ে আমি কি বলতে পারি? আমরা ভি দিয়ে দেখেন আমরা ভি দিয়ে বলতে পারি, ভি দিয়ে কি বলতে পারি? আমি যদি বলি বি শৃঙ্খলা, বি শৃঙ্খলা, তাহলে এখানে বি পাইতেছি, তাহলে সমান সমান শৃঙ্খলার অভাব। বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব। বিশৃঙ্খলা সমান সমান শৃঙ্খলার অভাব। ঠিক আছে? তারপর দেখুন উপ, উপ দিয়ে আমি বলতে পারি উপসাগর, উপসাগরীয় অঞ্চলগুলোতে যুদ্ধ চলতেছে এখন, তার মানে আমি উপসাগর বলতে পারি। বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর কিন্তু একটা উপসাগর, এটা কিন্তু সাগর না। বঙ্গোপসাগর একটা উপসাগর, এটা কিন্তু সাগর না। বঙ্গ যোগ উপ, বঙ্গোপ, এটা দুইটা সন্ধির নিয়মে হয়ে গেছে বঙ্গোপসাগর। বঙ্গ যোগ উপসাগর সমান সমান বঙ্গোপসাগর। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি বলতে পারি উপজেলা, উপজেলা। আমি বলতে পারি উপকূল। তাহলে এগুলো সবগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। ক্লিয়ার? আমি যথা দিয়ে বলতে পারি যথারীতি, আমি বলতে পারি যথামত, আমি উদ দিয়ে বলতে পারি উৎশৃঙ্খল, শৃঙ্খল। তাহলে এই সমস্ত জিনিস যদি থাকে সেগুলোকে আমরা অব্যয়ভাব সমাস বলবো। বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আজকের সমাস, আজকের সমাসের ক্লাস এ পর্যন্ত। এর পাশাপাশি আরো দুটো সমাস আছে যেগুলো আমরা আলোচনা করি না, বা আমাদের বইয়ের মধ্যে সেভাবে দেয়া হয় নাই। আরো দুটো সমাস আছে আমরা আলোচনা করি না বা আমাদের বইয়ের মধ্যে সেভাবে দেয়া হয় না। সেই সমাসগুলা কি? সেই সমাসগুলা কি একটু লক্ষ্য করেন। সেই সমাসগুলা কি একটু লক্ষ্য করেন। সেই সমাসগুলা কি দেখেন একটু। একটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস, নিত্য সমাস কখন চিনবেন? যদি দেখেন মাত্র বা অন্তর থাকে, মাত্র বা অন্তর যদি থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে নিত্য সমাস হবে। মাত্র বা অন্তর যদি কোনো কিছুতে থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে নিত্য সমাস হবে, শুধুমাত্র তেপান্তর শব্দটা বাদ দিয়ে। তেপান্তর এই শব্দটা বাদ দিয়ে যা আছে, যত অন্তর আছে সবগুলো নিত্য সমাস হবে। যেমন দেখেন আমি যদি বলি গৃহান্তর, আমি যদি বলি দেশান্তর, আমি যদি বলি স্থানান্তর, এই সমস্ত যত অন্তর আছে সবগুলা নিত্য সমাস হবে। শুধুমাত্র তেপান্তর শব্দটা, তেপান্তর শব্দটা দ্বিগু সমাস হবে। ক্লিয়ার এটা? এছাড়া আরেকটা বলছি অমাত্র দিয়ে, তাহলে আমি যদি বলি দর্শন মাত্র, দর্শন মাত্র সমান সমান কেবল দর্শন, তাহলে এটা নিত্য সমাস। তাহলে আমরা মনে রাখবো মাত্র বা অন্তর দিয়ে যত সমাস গঠিত সবগুলা নিত্য সমাস, শুধুমাত্র তেপান্তর শব্দটা দ্বিগু সমাস। মাত্র বা অন্তর দিয়ে যত সমাস গঠিত সবগুলা নিত্য সমাস, শুধুমাত্র তেপান্তর, তেপান্তর শব্দটা, শুধুমাত্র তেপান্তর শব্দটা কোন শব্দটা? শুধুমাত্র তেপান্তর শব্দটা দ্বিগু সমাস। শুধুমাত্র তেপান্তর শব্দটা কোন সমাস? দ্বিগু সমাস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ক্লিয়ার এটা? এবার আসেন আমরা আলোচনা করব প্রাদি সমাস নিয়ে। আমরা এইবার আলোচনা করব প্রাদি সমাস নিয়ে। প্রাদি সমাস নিয়ে। প্রাদি সমাস কখন হয়?
যখন দেখবেন সংস্কৃত উপসর্গের মধ্যে প্র, প্রতি, অনু এই তিনটা উপসর্গ যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেটা প্রাদি সমাস হয়। প্র, প্রতি, অনু। আমি যদি বলি প্রবচন, প্রবচন, প্রবচন সমান সমান প্রকৃষ্ট যে বচন, এখানে প্র আছে। আমি যদি বলি প্রতিদিন, এখানে প্রতি আছে, এটা প্রাদি সমাস। আমি যদি বলি অনু, অনু দিয়ে যদি বলি অনুতাপ, এখানে অনু উপসর্গটা আছে, এটাও প্রাদি সমাস। ঠিক আছে? তাহলে বাংলায় বেসিক্যালি সমাস হচ্ছে 6 প্রকারের। 6 প্রকারের পাশাপাশি আমরা 2 প্রকার পাই, একটা হচ্ছে নিত্য, একটা হচ্ছে প্রাদি। এই হচ্ছে আজকে সমাসের ক্লাস। বলেন আজকের ক্লাস কেমন লাগলো? আজ